দেশে মাফিয়াতন্ত্র চলছে। আমার এখানে গতকালকে আমাদের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমার 40 বছর রাজনীতির 42 বছর রাজনীতির জীবনে এই ধরনের ন্যাক্কারজনক নির্বাচন আমি জীবনেও দেখি। কামাল সাহেব আপনার এই নির্বাচনে 2-3 দিন আগে উনি এবং নানক সাহেব এসেছিলেন এবং বাংলাদেশে ইভিএম এবং নির্বাচন ব্যবস্থার প্রতি যে একটা চরম অনাস্থা, কালকে প্রত্যেকটিকে আমার এখানে আপনার 72টি কেন্দ্র ছিল, 72টি কেন্দ্রের মধ্যে বুথের সংখ্যা ছিল 526টি এবং প্রত্যেকটি বুথে যেটি গোপন কক্ষে যেখানে ভোটাররা গিয়ে ভোট দিবে সেখানে 2 জন করে লোক এবং অধিকাংশ জায়গায় বলছে এটা ঢাকা থেকে, কেউ বলছে অপারেটর, কেউ বলছে মনিটর, কেউ বলছে আপনার টেকনিশিয়ান, ঢাকা থেকে নাকি ট্রেনিং প্রাপ্ত ওখানে বসে আছে। তারা সকলেই অবৈধ ভাবে আপনার ওখানে প্রিজাইডিং অফিসারের পাশ নিয়ে বসে আছে এবং তারাই ভোট দিচ্ছে, কোনো ভোটাররাকে ভোট দিতে দেয়নি। এবং এখানে কামাল সাহেব টক শোতে আসেন, নীতি কথা শুনান। আমি আমি নির্বাচিত এমপি এখানকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে এই নির্বাচনটি যেন অবাধ, সুন্দর, সুষ্ঠু হয় তার জন্য আমি সরাসরি কথা বলে এসেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে। তো এই যদি আপনার দেশের নির্বাচনে হাল হকিকত হয়, চিত্র হয়, আমি আমার নির্বাচনী এলাকা থেকে সংক্ষিপ্ত আপনার সাথে কথা বলছি। আমাদের মতো এই সমস্ত টকশো যারা অংশগ্রহণ করছি, নীতিহীন, নৈতিকতা বিবর্জিত লোকদের টকশো দিয়ে করবেন কি? গোটা রাষ্ট্রযন্ত্র, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনার টকশোতে সারা দেশে শুনছে। নবাবগঞ্জের পুলিশ প্রশাসন একেবারেই দুর্নীতিবাজ। আমি কামাল সাহেবের কাছেই প্রশ্ন রাখছি যে এই যে নির্বাচনটি চাঁপাইনবাবগঞ্জে হয়েছে, উনি তো নিশ্চয়ই খবর জানেন, এই নির্বাচন সম্পর্কে উনি প্রতিক্রিয়া জানাবেন যে নির্বাচন কি সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। কোন নির্বাচনী কেন্দ্রে কোন প্রার্থীরা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কোনো ফলাফল পায়নি। তার 2 নম্বর হচ্ছে আপনি আজকে সারা দেশে যে বিষয়টি নিয়ে আন্দোলন হচ্ছে, এইটি 15 দিন যাবৎ কেন ছাত্ররা রাস্তায় থাকবে? কামাল সাহেব হোক আরো যারা আসে, আমরা বড় বড় কথা বলি না? আমিও তো অনেক বড় বড় কথা বলি, ধরেন মানুষের বাইরে শুনে। আমাদের কথাগুলোর সাথে বাস্তবতার মিল থাকতে হবে। আমি যে কথাগুলো বলছি, আর আমি যদি চুরির সাথে জড়িত থাকি, আমি যদি করাপশনের সাথে জড়িত থাকি, আমি যদি অনিয়মকে উৎসাহিত করি, আমি যদি আপনার এই সমস্ত অনিয়ম দেখে না দেখার পরে আমি রাজনৈতিক ভাবে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করি, এটি অগ্রহণযোগ্য। এটি আজকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ গোটা আওয়ামী লীগকে অভিশাপ দিচ্ছে। আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি। হারুন সাহেব নিজের দলের উনি সমর্থন করেন, কিন্তু বিএনপি করেন, একজন প্রার্থী ছিলেন। আবার আমরা যুবলীগ থেকে অব্যাহতি দিয়েছি, যুবলীগের জেলার প্রেসিডেন্ট লিটন, তাকে শুনেছি ওনার স্ত্রী পাপিয়ার সমর্থন দিতে, আমি শুনেছি। এবং এটা চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি ঘরে ঘরে এই খবর আছে। দেখেন, নির্বাচন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। হারুন সাহেব বলেন নীতি নৈতিকতা, আমরা অনেক সময় নীতি নৈতিকতা হারিয়ে ফেলেছি। নীতি নৈতিকতা যদি মেনে চলতো কেউ, তাহলে এই দেশে বিএনপির রাজনীতি কেউ করতো না। রাজনৈতিক ভাবে আমি মনে করি বিএনপির নীতি নৈতিকতা কিছু না। হ্যাঁ, নীতি নৈতিকতা আছে, পাকিস্তানের রাজনীতিকে প্রতিষ্ঠা করে এইটা নীতি নৈতিকতা। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, এই নীতি নৈতিকতা যদি থাকতো, চেতনাকে ধারণ করতো, তাহলে কেউ বিএনপি করতো না। এক, উনি চাঁপাইনবাবগঞ্জে কথা বলেছেন, আমি আর নানক ভাই গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম 25 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ নির্বাচনের প্রচার প্রপাগান্ড শেষ হওয়ারও 2 দিন আগে, যেদিন শেষ হবে তার 2 দিন আগে আমরা কোনো জনসভা করিনি। সকালে একটি প্রতিনিধি সভা করেছি, বিকেলে আমরা একটি মাঠের ভিতরে, হারুন সাহেব জানেন, একটা কর্মী সমাবেশ করেছি। আমি সেখানে যে মহিলা সমাবেশ দেখেছি, আমি মহিলাদের জমায়েত দেখেছি, তাদেরকে বলেছি আপনারা কি এখানকার ভোটার? এবং আমার কাছে তাদের দেখে মনে হয়েছে তারা এখানকার ভোটার। তারা হাত উৎসে, অধিকাংশই ধরেন যারা বোরখা পরে তার অনেকে বোরখা ছাড়াও অনেকে ছিল। আমার কাছে মনে হয়েছে এরা যদি জেনুইন ভোটার হয়, এই ভোটাররা ভোট কেন্দ্রে গেলে নৌকার প্রার্থী জয়লাভ। উনি যেটা বললেন যে কারা টেকনিশিয়ান, কারা তাহলে সকালবেলা এই প্রতিবাদটা করা উচিত ছিল। যারা প্রার্থী, যেখানে আমাদের ভোটাররা যাচ্ছে ভোট দিতে পারতেছেন, এটা করেনি। আপনি দেখেন
নৌকার প্রার্থী পেয়েছেন আপনার 47,415 ভোট। আমি জানি হারুন সাহেবের নাম যখন শুনেছি আমি লিস্টটা এনেছি, কারণ উনি এই কথাটা বলবেন। এবং স্বতন্ত্র মানে যিনি আওয়ামী লীগ যুবলীগ থেকে যাকে অব্যাহতি দেওয়া হচ্ছে সেই লিটন পেয়েছেন 21,579 ভোট। বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন 12,226 ভোট। জামাত সমর্থিত প্রার্থী মুকুল সাহেব পেয়েছেন 2,058 ভোট। জামাত ওইভাবে নির্বাচন করে নেই আমরা যতদূর খবর পেয়েছি। তাহলে ভোটের পার্সেন্টেজ হচ্ছে 57%। যদি বিএনপির সকল ভোটার, হ্যাঁ ওইটা আমরা মনে করি যে একসময় জামাত বিএনপির অধ্যুষিত এলাকা ছিল, আমরা যদি মনে করি যে তারা ভোট কেন্দ্রে যাইতে একটা ফাইট হতো। আর এই 12 বছরের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্মকাণ্ডের কারণে এবং আমাদের যে প্রার্থী সেই বৈশ্বিক মহামারীর মধ্যে মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছেই দিয়েছে, যার ফলে জনগণ তাকে ভোট দিয়েছে। এখন হারুন সাহেব সমর্থন দিয়েছেন কিনা জানি না, বা ভাবি পাপিয়া আপা সমর্থন দিয়েছেন কিনা জানি না, শুনেছি যে সমর্থন দিয়েছে, যার ফলে যখন হেরে গেছেন তখন এই ক্ষোভ ওনার ভিতর থেকে বের হচ্ছে। নীতি নৈতিকতার কথা যদি বলা হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে কোন লোক, আবারও বলছি আমি বলে, আমার সাথে যদি হারুন ভাই ডিবেট করতেছে আমি ডিবেট করতে পারি, যে কোন লোক বিএনপি করতে পারে না। তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আর নানক সাহেব সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার, উনারা 25 তারিখে উনারা জনসভা করলে ওটা হয়ে যায় কর্মী সভা, প্রকাশ্য পৌরসভা মাঠে, এটি সম্পূর্ণ নির্বাচন আচরণবিধি পরিপন্থী জনসভা করা। নির্বাচন কমিশনে কি এই বিষয়ে কেউ কোনো প্রার্থী অভিযোগ দাখিল করেছে? আমরাই অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দাখিল করে কি বলেছে নির্বাচন কমিশন? একবারে প্যান্ডেল ছিল, নির্বাচন কমিশন আমরা দেখছি এগুলো। দ্বিতীয়ত হচ্ছে উনি বলেছেন সকালবেলা যে আমাদের প্রার্থী, সেই প্রার্থী আপনার সকালবেলা মাত্র তার ভোট কেন্দ্র দেওয়ার পর 4টি কেন্দ্র ভিজিট করার পর 72টি কেন্দ্র আর কোথাও যায়নি। মেয়রের যে প্রধান নির্বাচনী এজেন্ট সে শুধু তার ভোটটা দেওয়ার পর আরেকটি কেন্দ্রে যাওয়ার পর আর কোথাও ভিজিট করে নাই। 7:30 থেকে আমরা যখন সংবাদ পাচ্ছি সমস্ত ভোট কেন্দ্র দখল, এবং প্রিজাইডিং অফিসার সহ গোটা প্রশাসন, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, তাদের দুটো মার্ডার হয়েছে আওয়ামী লীগের ভোট প্রধান নির্বাচনী ক্যাম্পে। সেখানে প্রায় রাতে আগের দিন 4-5 হাজার লোক বহিরাগত নিয়ে এসে সেখানে রেখেছে। আপনার এখানে যদি আজকে আওয়ামী লীগের কেউ উচ্চ পর্যায়ে তদন্ত আসুক না কেন, উনি বলছেন যে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী লিটন উনি নির্বাচন প্রত্যাহার করেছে। উনি প্রায় 10 মিনিট যাবত আপনার মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে নির্বাচনের। ওর বক্তব্য যে আমার বয়স 50 বছর, আমার 40 বছরের রাজনীতির হিসাব জ্ঞান হওয়ার পর জীবনও এরকম নির্বাচন করতে, তাদেরই যুবলীগের সভাপতি। সুতরাং আপনাদেরকে বলবো, আপনাদের হয়ে গেছে, দেখেন লিটন কিন্তু আমার আত্মীয়, খুব নিকট আত্মীয়। সুতরাং এখানে লিটনকে পাপিয়া সমর্থন দিল না, হারুন সমর্থন দিল। আমার আপন মামা যিনি পৌরসভার মেয়র ছিল এর আগে, জেলা পরিষদের চেয়ারম্যান ছিল জনাব মহিউদ্দিন, আপনার আপন ছোট মামা। কিন্তু জনাব এস এম কামাল হোসেন তো বলছেন, জনাব এস এম কামাল হোসেন বলছেন যে আপনি ক্ষোভ প্রকাশ করছেন। শুনেন, দেখেন এখানে পাকিস্তান প্রেম আর আওয়ামী লীগের এই পাকিস্তান প্রীতি আর ভারত প্রেম, ভারতের দালালি। আমি বাংলাদেশি, আমার 14 পুরুষ আমার বাংলাদেশে, আমার বাই বর্ন আমরা বাংলাদেশ। আমি কেন পাকিস্তানের প্রেম আনতে যাবো? আমি কেন ভারতে? আজকে কামাল সাহেবরা যে বাইরে ভারতের দালাল বলে ওরা হিসাব রাখেন? ওনারা আজকে ওনাদের যেভাবে কথা বলেন, ওনাদেরকে বাইরে ভারতের দালাল বলছে আজকে মানুষের। লজ্জা থাকতে হবে। আমাদের নীতি নৈতিকতা, আমরা একটা সুনির্দিষ্ট দর্শন নিয়ে রাজনীতি করি। আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা ভোট কেন্দ্রে নিরাপত্তা দিতে চাই। আজকে বাংলাদেশে কোথাও আমি বলে দিচ্ছি যে দেশে একটা গৃহযুদ্ধ দিকে এগিয়ে যাচ্ছে। আজকে বিএনপি আপনার জাতীয় প্রতীকে নির্বাচন করছে না, কিছু কিছু জায়গায় বিএনপি স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, কিন্তু আমরা দলীয় ভাবে কোনো প্রার্থীও দিচ্ছি না। যারা নিজ উদ্যোগে নিজস্ব ইচ্ছায় আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন করছে, এবং নির্বাচনের যে আজকে রেজাল্ট সারা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যায় বিজয়ী বেশি, এবং খুনাখুনি 50 বছরের ইতিহাসে শতাধিক মানুষ খুন হয়েছে। আপনি বলেন কি 50 বছরের ইতিহাসে কোন ইউনিয়ন পরিষদের নির্বাচনে
500 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, আপনার এই কি বলার নাম এতগুলো খুনাখুনি, এই আপনার রীতিমতো জোর জবরদস্তি জবরদখলের যে চলছে, এইটি বাংলাদেশে গত 50 বছরে কখনো হয়েছে? কি বলেন আপনারা? জনাব কামাল সাহেব, আওয়ামী লীগের আপনি সাংগঠনিক সম্পাদক, আজকে আপনাদেরকে কিন্তু সত্যিকার অর্থে আমি বলছি যে আজকে যে জায়গায় দেশটা আপনারা নিয়ে চলে গেছেন, নৌকা মানি বিজয় অর্জন করতে হবে, নৌকা মানি আপনার তাকে জয়যুক্ত হতে হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমি পুলিশ সুপার কত বড় আপনার এখানকার অফিসার হয়ে গেছে, যে আমার নির্বাচনী এলাকার আমি জেলা আইন শৃঙ্খলা কমিটির একজন উপদেষ্টা, পুলিশ সুপার কত বড় অধ্যত্ত হয়েছে যে তাকে নির্বাচনের দিন আমি কম করে হলো 10 বার ফোন করেছি, তাই সে ফোন রিসিভ করে না। আমি নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনের সাথে টেলিফোনে কানেক্ট হয়েছি, তারা আমার সাথে কথা বলেছে। আমি আপনাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের, মাননীয় মন্ত্রী, তার সাথে আমি কথা বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলেছি। আর আমার জেলার পুলিশ সুপার কত বড় আপনার অফিসার হয়ে গেছে যে উনি আপনার নির্বাচনে অনিয়ম হচ্ছে, নির্বাচনে ভোট কেন্দ্রে আপনার সমস্ত অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে, আমি কথা বললে তাদের সে আমার টেলিফোনটা পর্যন্ত রিসিভ করে না। এই ধরনের এসপি কেন জেলাতে থাকবে? ভাই পার্লামেন্টে কি গিয়েছে আপনার আওয়ামী লীগের বাবা বেশ শোনার জন্য, আওয়ামী লীগকে আপনার তোয়াজ করার জন্য? নেভার, কখনোই নয়। দেশে অনিয়ম হচ্ছে, দেশে দুর্নীতি হচ্ছে, দেশে এই সমস্ত অপরাধ হচ্ছে, এগুলো বলার জন্য গিয়েছি। আমি হারুন এমপি পরিষ্কার আপনাদেরকে বলছি, মানুষের একটা আস্থা ছিল, বিশ্বাস ছিল যে এখানে 2018 সালে হারুন ওই নির্বাচনে বিজয়ী হয়েছে। হারুন সাহেব উত্তেজিত হয়ে গেছেন, তো ওনার প্রার্থী ছিল, জিততে পারেন না, এই কারণে উত্তেজিত হয়ে গেছে। নো নো নো, আমি উত্তেজিত হইনি। আপনি কথা বলে আপনার কথার সময় আমি বলিনি। বলেন বলেন বলেন। হ্যাঁ, উনি বললেন যে আবার বললেন যে বিএনপি নির্বাচনে বর্জন করছে, এই নির্বাচনে অংশ করে উনি আবার বললেন আমার প্রার্থী। যাক, আমি এই বিষয়ে বলতে, উনি বললেন যে গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করছে। আমি জিয়া রহমানের আমল যাব, ওই আমল আমি বর্ণনা দিতে চাই না। উনি যে আমলের এমপি হয়েছে সেই আমলের কথা বলি, যার নেতৃত্ব বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 90 সালের 6 ডিসেম্বর আমরা, হারুন সাহেবরা তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, আমরা কেন্দ্রীয় সর্বদলীয় ছাত্রৈক্য, সেদিন লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। যে গণতন্ত্র বঙ্গবন্ধুকে হত্যা করার পর সামরিক শাসকদের বুকের তলায় পিষ্ট হয়েছে, সেই গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার পর সেই গণতন্ত্রের পিছনে কে ছুরিকাঘাত করলো? টেবিলের উপর ব্যালট রেখে, হারুন সাহেবদের চাপাই রমগঞ্জ টেবিলের উপর ব্যালট রেখে সিল মারা হয়নি, সেখানে কিন্তু কোনো মারামারি হয়নি, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর আমরা মিলে গণতন্ত্র পুনরুদ্ধার করার পর সেই গণতন্ত্র আবার কেন পিঠে ছুরিকাঘাত হলো? টেবিলের উপর ব্যালট রেখে একটা হোন্ডা 2 গুন্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল করে টেবিলের উপর ব্যালট সিল মারছে কারা? হারুন সাহেবরা বললেন যে রক্তপাত হয় না। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কোন আমল হয়নি যে রক্তপাত হয়নি? আমি রক্তপাতকে ঘৃণা করি, আমি অপছন্দ করি, নিন্দা জানাই। কোন আমলে হয়নি আমি চ্যালেঞ্জ করলাম, কম আর বেশি? আপনি হারুন সাহেব এই কথা বলছেন, আর উপনির্বাচন, সংসদ নির্বাচনে বিরোধী দলের নেত্রী এই ঢাকার গ্রিন রোডে একটি কেন্দ্র পরিদর্শন করতে গিয়েছিলেন। যুব দলের কর্মী আজকের প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন, একজন রিক্সা চালক মারা গিয়েছিল। হারুন সাহেব ভুলে গিয়েছেন যে ওনাদের গণতন্ত্রের অর্থ হচ্ছে এই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে 7 জন লোককে লালবাগে হত্যা করা হয়েছে। হারুন সাহেব ভুলে গিয়েছেন ওনাদের নেতা বি চৌধুরী, উনি যে দল করেন সেই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তেজগাঁর নির্বাচনে ওনাদের নেত্রীর প্রিয় ফালুকে যখন নির্বাচিত ঘোষণা করা হয়, মেজর মান্নান সাহেব ওনাদের 100 বার নেতা ছিলেন, তিনি উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বি চৌধুরী সাহেব তার পাশে বসে বলেছিলেন যে মাগুরার নির্বাচনকে হার মানিয়েছে। ওনাদের আমলে ভারপ্রাপ্ত সিইসি দুঃখ করে বলেছিলেন যে মহামান্য হাইকোর্টের রায় থাকার পরও সেনাবাহিনী মোতায়েন দিল না এই সরকার। ওনাদের আমলে 96 সালের 15ই ফেব্রুয়ারি একটি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। সাংবাদিক আতাউস সামাদ
দুঃখ করে বলেছিলেন, আমার চোখ কানকে আমি বিশ্বাস করতে পারছি না, বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, তারপরও ঢাকার শহরে দেখলাম বিএনপি 2 জন প্রার্থী 2 লক্ষ করে ভোট পেয়েছেন। ওনাদের আমলেই এই মিরপুরে নির্বাচন কমিশন বলছেন আমরা ডিক্লার দেইনি রেজাল্ট, আর টেলিভিশনে ঘোষণা দেওয়া হলো যে কামাল মজুমদার এত ভোটে হেরে গিয়েছেন, খালেক সাহেব নির্বাচিত হয়েছেন, আপনাদের মনে আছে। তাদের মুখে গণতন্ত্র শোভা তো পাবেই, এইগুলো গণতন্ত্রের জন্য হচ্ছে শোভা। এই হচ্ছে হারুন সাহেবদের গণতন্ত্র। আর আজকে বাংলাদেশে ইউপি নির্বাচন, আপনি আপনার ভিডিও ফুটেজটা বাইর করেন, যে সেখানে আজকে 75 থেকে 80% ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে। হ্যাঁ, বিদ্রোহীরা জিততেছে, স্বতন্ত্ররা জিততেছে, নৌকা জিততেছে। আমি মনে করি গণতন্ত্রের বিজয় হচ্ছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে। ওনরা 2014 সালের পর থেকে যে অপপ্রচার চালিয়েছেন ভোট নিয়ে, ভোট কেন্দ্র নিয়ে ভোটারদের ভিতরে যে আতঙ্ক ছড়িয়েছেন, নির্বাচনের আগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না যায় সেই আহ্বান জানিয়েছেন। আজকে বাংলাদেশে 75 থেকে 80% লোক ভোট কেন্দ্রে যাচ্ছে, কোথাও কোথাও 70 থেকে 75% লোক ভোট কেন্দ্রে যাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হচ্ছে। আসলে সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক যে চর্চার আমাদের জায়গাগুলো, সেই জায়গাগুলো এখন অবস্থা খুবই খারাপ। এবং এটার জন্য প্রথমত আমি কোনো সরকারি দায় না, এটা আমাদের সকলকে দায়টা নিতে হবে। আমাদের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো দুর্বল থেকে আরো দুর্বলতর হয়েছে। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, মতভেদ থাকবে, এটি স্বাভাবিক। নাহলে তো একটি দল হতো। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আপনার উদ্দেশ্য লক্ষ্য থাকবে, ক্ষমতায় গেলে যে যার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবে। বাস্তব অবস্থা হচ্ছে যে আমাদের যে সংকটটা, সবচেয়ে বড় যে সংকটটা হচ্ছে যে আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, সংবিধানের যে অনুচ্ছেদ গুলো রয়েছে সে অনুযায়ী আইন বিভাগ, বিচার বিভাগ, আপনার নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো, এগুলো সরকারের প্রভাব মুক্ত হয়ে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু আপনার রাষ্ট্র কাঠামোটা মজবুত হবে। আপনি পার্শ্ববর্তী ইন্ডিয়ায় বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্র তো আরো উন্নত বিশ্ব, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আমাদের দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। কারণটা কি? যে আমরা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করছি। যে ক্ষমতায় এসেছি, আমি শুধু আওয়ামী লীগের কথাই এখন বলবো না, কম আর বেশি, যে কারণ হচ্ছে কি যে আমাদের এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরিয়ে আসতে না পারবো, প্রযুক্তির যুগে আমাদের নতুন প্রজন্ম যারা এখনকার প্রজন্মের ছিল আমাদের সাথে কিন্তু অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের সাথে অনেক বেশি দ্রুতগামীও বলবো। তো সুতরাং আমাদের এটা ব্যর্থতাই বলবো যে 50 বছরে আমরা এই জায়গাগুলোকে শক্তিশালী করতে পারি। এখানে দোষারোপের রাজনীতি, একে অপরকে আমরা দোষারোপ করছি, একে অপরকে আপনার দোষ দিচ্ছি। এর চাইতে আজকে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে শক্তিশালী করি, বিচারকদেরকে আমরা সত্যিকার অর্থে আইন প্রণয়ন, সংবিধানে বলা আছে 72 সংবিধান শেখ মুজিবুর রহমান করে গেছে, সেইখানে আপনার সুপ্রিম কোর্টের উচ্চ বিচার আদালতগুলোতে মানে আপনার যোগ্য বিচারক নিয়োগের ক্ষেত্রে আমরা এখনো কোনো আইন করতে পারিনি। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আপনি দেখেন এই নির্বাচন কমিশন, নির্বাচন নিয়েই কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার এসছে, নির্বাচন নিয়েই যত গোলযোগ বিশৃঙ্খলা, এবং নির্বাচনের মধ্য দিয়েই তো ক্ষমতার পরিবর্তন আসবে। আপনার এই নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সংবিধানে পরিষ্কার বলা আছে যে আপনার নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে হবে। এখনো 50 বছর আমরা 11 সংসদ চলছে, এখন পর্যন্ত আমরা এই কাজগুলো করতে পারিনি। দুর্নীতি দমন কমিশনের যে মৌলিক কাজ কোন সরকারই করেনি, কোন সরকারই করেনি। সুতরাং এইখানে আওয়ামী লীগের উপর দায়টা চলে আসছে কেন বেশি? যে নিরবিচ্ছিন্ন ভাবে আওয়ামী লীগ পরপর 3 টার্ম ক্ষমতায় আছে, 1-2 টার্ম না, 3 টার্ম, যে প্রক্রিয়া হোক, যেভাবেই হোক না কেন। এখন এই জন্য আওয়ামী লীগের উপর দায়বদ্ধতা বেশি আসছে, অভিযোগটা বেশি আসছে যে তারা এই প্রতিষ্ঠানগুলোকে এইভাবে ব্যবহার করে ক্ষমতাকে আরো কুক্ষিগত করে থাকতে চায়। আজকে যদি সরকারের সদিচ্ছা থাকতো, সরকারের যদি আন্তরিকতা থাকতো, তাহলে আপনার এই যে 15 বছরে কয়েকশো বিচারক আদালতে নিয়োগ হয়েছে, ঠিক আছে, হলো, এরা একটা প্রত্যেকের যদি সেটা শেষ আছে, আমরা ঠিক আছে বিচারক নিয়োগের জন্য আমরা একটা আইন প্রণয়ন করলাম, সেটা নিয়ে আপনার আলোচনা হোক। আপনার নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক হচ্ছে, নির্বাচন কমিশন কার্যক্রম নিয়ে বিতর্ক হচ্ছে, তো নির্বাচন কমিশন একটা সংবিধান অনুযায়ী একটা কাঠামো করে দেওয়া হোক যে আমরা এইভাবে নির্বাচন কমিশন, সার্চ কমিটি, সংবিধানের সার্চ কমিটির কোনো অস্তিত্ব নাই। সার্চ কমিটি দিয়ে আপনার গত 2টা নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশন কি গ্রহণযোগ্যতা পেয়েছে? পায়নি। এই যে আমাদের দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারের যারা প্রভাবশালী, ব্যাংক লুটপাট করছে। দেখেন হারুন সাহেব যে কথাগুলো, যে বিভিন্ন সরকারি
প্রতিষ্ঠান সম্পর্কে বলেছেন। জি, যে আওয়ামী লীগ এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, শক্তিশালী করছে না। উনি, আমি আপনার বলি নির্বাচন কমিশন সম্পর্কে বলেছেন, আমি নির্বাচন কমিশন সম্পর্কে বলি। অতীতে কোন সরকারি নির্বাচন কমিশন নিয়ে বিরোধী দলের সাথে কখনো আলাপ করেনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক, তিনি কিন্তু এই নির্বাচন কমিশন নিয়ে কারা কারা নির্বাচন কমিশন, কাদের কাদের ব্যাপারে আলোচনা করেছেন মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে। মহামান্য রাষ্ট্রপতি কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে নাম নিয়েছেন। আপনি দেখেছেন এই পর্যন্ত, মানে এই পর্যন্ত না, মানে এই নির্বাচন কমিশনের আগে নির্বাচন কমিশন ছিল, তারা যখন কোন নির্বাচন সম্পর্কে সরকারি দল বা বিরোধী দল তাদের ব্যাপারে কোনো কথা বলেছেন, সমালোচনা করেছেন, তখন তারা কেউ দ্বিমত পোষণ করেছেন, তারা ঐক্যবদ্ধভাবে গোটা নির্বাচন কমিশন একই কথা বলেছেন। কিন্তু এই নির্বাচন কমিশনে কিন্তু আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ভাইলেট করে একজন নির্বাচন কমিশন সদস্য কিন্তু কথা বলেছেন, যেটা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার যদি বিদ্বেষ বা প্রতিহিংসা হয় বা বিদ্বেষ হয়ে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সরকার সেইভাবে করতে পারছে, কিন্তু সরকার নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, কিন্তু সরকার তার বক্তব্যের কোনো জবাবও দেয়নি, তার বক্তব্য সম্পর্কে কোনো কথাও বলেনি। আপনি অতীতে কিন্তু কখনো এরকম ছিল না, অর্থাৎ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এমন একটি নির্বাচন কমিশন, সকল দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনটা নিয়োগ হোক। এখন ধরেন হারুন ভাই যেটা বলছেন, হ্যাঁ ধরেন নির্বাচন কমিশন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে, আমি যদি তাহলে নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, আমি যদি হারি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। আপনি বলেন 91 সালে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সিস্টেম থেকে কোন নির্বাচনে কেউ বলেন নেই যে নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে? তাহলে আমার আগে হচ্ছে আমার মানসিকতার পরিবর্তন আনতে হবে। আপনি বিচার ব্যবস্থার কথা বলেছেন, বিচার ব্যবস্থা আমি যদি মনে করি স্বাধীন, কোন বিচারপতিকে বাধ্যতামূলক অবসর এই আমলে জননেত্রী শেখ হাসিনার আমলে দেয়নি। 79-এ আপনার জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন 2 জন বিচারপতিকে বাধ্যতামূলক অবসরে দিয়েছে। তারপরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে আপনি জানেন 18 জন বিচারপতি তাকে স্থায়ীকরণ করেন নাই। তারা যখন অ্যাপিল করে মানে স্থায়ীকরণের নির্দেশনা পেলেন, তখন তাদের সেই যখন স্থায়ী হলো, জুডিশিয়াল কাউন্সিল করে তাদেরকে বিদায় করে দেওয়া হলো। অর্থাৎ নির্বাচন বিচার বিভাগের পরে কিন্তু হবে। দুদকের কথা বলছেন, দুদক কিন্তু তুলনামূলকভাবে আগের চাইতে, আপনি দেখেন সরকারি দলের এমপি মন্ত্রী তাদেরকে দুদক ডেকেছেন, দুদকের কাছে তাদের জবাবদিহি করতে হয়েছে তাদের বিরুদ্ধে যখন অনিয়ম পেয়েছে। হ্যাঁ, এখন হারুনবাদ দৃষ্টিতে বলতে পারে আমলারা আছেন, দুদক তো হবে, কেউ না কেউ দুদক আমলাদের ভিতর হবে, নাহলে সাবেক বিচারপতিদের ভিতর হবে, এইরকম লোকদের ভিতরতেই বানাতে হবে। এখন আমি ধরেন আমি যদি সবসময় প্রশ্ন করি যে আমার মন মতো হলে সেটা ভালো, আমার মন মতো না হলে সেটা ভালো না। আর বাংলাদেশের রাজনীতিতে যেটা বলছেন হারুন ভাই, যে আজকে একটা জায়গায় দাঁড়ানোর দরকার, সেই জায়গাটা দাঁড়াইতে হইলে আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা, এটাকে সত্যিকার অর্থে সবাইকে মূল্যায়ন করতে হবে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা, 7ই মার্চ, 26শে মার্চ, 17ই এপ্রিল, 10ই এপ্রিল, আমি যে বাংলাদেশের উপর দাঁড়িয়ে আছি, সেই বাংলাদেশের প্রথম যে সরকার হয়েছিল, প্রথম যে সরকার শপথ নিয়েছিল 17ই এপ্রিল মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, এইগুলো সমাধান যদি সবাই করতে পারত, রাজনৈতিক পার্থক্য যেখানে থাকে, যেখানে আমার অস্তিত্ব নিয়ে, আমার জন্ম নিয়ে দ্বিমত থাকে, সেখানে তো এই সমঝোতার কথা আসতে পারে না। আমি মনে করি আজকে আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে, কারণ যে দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, শিশু হত্যা করা হয়, যে দেশে কুৎসাগ্রস্তের গ্রেনেড হামলা হয়, আমি যদি বলি হারুন ভাই বলতে হ্যাঁ
এই আমলে হারুন ভাইয়ের সমাবেশ করতে গেলে লাঠি পিটা হয়েছে, এই আমলে হারুন ভাইদের নামে মামলা হয়েছে, আমি অস্বীকার করি না। এই আমলে যে গুম হয়নি আমি অস্বীকার করি না। আবার ইলিয়াস আলী গুম হওয়ার পর মির্জা আব্বাস ভাই বলেছেন হ্যাঁ হাইকমান্ডের নির্দেশে তাকে গুম করা হয়েছে। এখন হাইকমান্ড বলতে বিএনপি কে বুঝে, এটা মির্জা আব্বাস ভাই ভালো বলতে পারবে। তারপরে এই আমলে কি গুম হয়নি? গুম হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু আজকে বাংলাদেশে যে 21 আগস্ট এরকম কোন ঘটনা কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার আমলে হয়নি, যে যা হারুন ভাইরা যখন ক্ষমতায় ছিল, বিএনপি যখন ক্ষমতায় ছিল, এই সংসদে হারুন ভাই যেটা বললেন, হারুন ভাইরা যেভাবে তির্যক বাসের কথা বলে, অনেকে বলে হারুন ভাইয়ের সরকারের লোকজন পছন্দ করে। আমি 1 মিনিটে শেষ করি, সরকার 30 সেকেন্ড শেষ করি, 30 সেকেন্ড শেষ করি। হারুন ভাইয়ের সরকারি লোক ভালোবাসা, হারুন ভাই কথা বলতেছে। আর একজন সাংসদ আছে, সে যে তির্যক ভাষায় কথা বলে, হারুন ভাই তো বলেই তির্যক ভাষায় কথা বলে। দেখেন এই সংসদে কিন্তু বিরোধী দলের নেত্রী, তার গায়ে স্প্রিন্টার ছিল, গা রক্তাক্ত ছিল, কথা বলতে দাঁড়িয়েছে, কথা বলতে দেয়নি, বরং বিদ্রুপ করা হয়েছে। এই সংসদে বাপ্পি, হারুন ভাই চিনতেন, ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রী ছিলেন, সে কথা বলতে গিয়েছিল। হারুন ভাই না, হারুন ভাইয়ের মতো আরেকজন পুরুষ সংসদ, একজন মহিলা সংসদ তাকে তাড়িয়ে গিয়েছিল মারতে। অর্থাৎ আমি যদি বলি অতীতের চাইতে অনেক চেঞ্জ হয়েছে। অতীতের চাইতে জননেত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, সংসদকে কার্যকরী করার জন্য চেষ্টা করছেন। হারুন ভাইরা যদি বিস্মৃত হাঁটতে থাকে, তাহলে তো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। একটি দল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ, আন্তরিকতা আছে জননেত্রী শেখ হাসিনা, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কারো লাগে না। জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।